একটু পজ করেন। আচ্ছা দেখেন, এখানে লেখা আছে প্ল্যান্টেড ড্রাইং বেড। এটা দিয়ে আমরা আসলে কি বুঝছি? এই যে এখানে কতগুলা কংক্রিট দিয়ে বেড তৈরি করা হয়েছে এবং এখানে কিছু ঘাস লাগানো আছে। এগুলো বিশেষ প্রজাতির কিছু ঘাস, মানে আমাদের আশেপাশে যে ঘাস ওগুলা না। এই ঘাসের কিছু বিশেষত্ব আছে। আমরা যদি কোনো তরল বর্জ্য এখানে দেই, এই ঘাসের বিশেষত্ব হলো ওরা হচ্ছে ওই ময়লাটারে নিজেদের খাবার হিসাবে গ্রহণ করে এবং এটা খুব দ্রুত খায় এবং দ্রুত গ্রোথ হয়। আমার ওই ময়লা পানির ময়লাটা ওরা খেয়ে ফেলবে ওদের খাবার হিসেবে, তখন আমার পানিটা অনেকটা পিউরিফাই হয়ে যাবে। এই জন্য এই বেডের মধ্যে এই ঘাসগুলো লাগানো, এগুলো স্পেসিফাইড নির্দিষ্ট প্রজাতির ঘাস। আমরা যদি এই প্ল্যানটা করি, এইরকম কিছু বেড বানাবো, এই ঘাসগুলো এখানে রোপণ করবো এবং ওইখানে তরল বর্জ্যটা দিব। ওরা এটা যখন খেয়ে ফেলবে, ওই তরল বর্জ্যের মধ্যে যে ময়লা অংশটুকু সেটা পচার আর সুযোগ পাবে না, তাই আর গন্ধও ছড়াবে না। এই গাছগুলো নিজের থেকেই বংশ বিস্তার করবে। আমরা এটার মধ্যে ময়লা পানিটা দেবো, ওরা ময়লা পানিটা খাবে। পানিটা পরে আমরা আলাদা করে একটা জায়গায় নিয়ে আসবো। একটু ছাড়েন, এই যে দেখেন এটার মধ্যে আমরা ময়লা পানিটা দিচ্ছি। হ্যাঁ, পানিটা ওই ট্রাক থেকে, ভ্যাকুয়াম ট্রাক থেকে এর মধ্যে দেওয়া হইলো। এই যে পাইপে করে করে যাবে, যাওয়ার পর এই নির্দিষ্ট প্রজাতির ঘাসগুলা, এগুলা থেকে যে ময়লাগুলো আছে এগুলো হচ্ছে ওদের খাবার। ওরা খাবার হিসাবে এটা খেয়ে ফেলবে এবং নিচে আবার ফিল্টারও হবে। ফিল্টার হয়ে আবার ওই পানিটা চলে আসবে। এই যে গাছের মধ্যে গেল, গাছ এই জিনিসটা খাইলো, খাওয়ার পর নিচে ফিল্টার হয়ে পানিটা এক পাশে চলে আসলো। আসার পর দেখেন আরেকটা ট্যাঙ্কে এসে পড়লো। এখানে একটু পজ করেন। হ্যাঁ, এই যে পন্ড, এখানে পন্ড বলতে আমরা তো পুকুর বুঝাই, এখানে একটা ট্যাঙ্কের মতো। এই ট্যাঙ্কের মধ্যে যখন পানিটা আসবে, সূর্যের সূর্যের যে আলো, পানি এবং অক্সিজেনের উপস্থিতিতে এর মধ্যে যদি কিছু ব্যাকটেরিয়া থেকে থাকে, তারা বাকি যে ময়লাটা সেটা খেয়ে ফেলবে। আপনারা যদি কখনো নারায়ণগঞ্জে যান, ঢাকা শহরের যে বর্জ্য সেম প্রসেস করা হয়। ওইখানে আরো বড় বড় পুকুর আছে যেগুলো আমরা লেগুন বলি। হ্যাঁ, পুকুর আছে, ওই পুকুরে ছেড়ে দেওয়া হয়। তখন ওইখানে যে ছোট ছোট মাছ থাকে বা অন্যান্য প্রাণী থাকে, তখন বাকি অংশটা তারা খেয়ে ফেলে। এখানে সেম ঘটনাটা ঘটবে। তারপরে এই পানিটা আমরা পরিবেশে ছাড়বো। আর ওরা কোথায় ছাড়ে? বুড়িগঙ্গায়। একসময় বুড়িগঙ্গার গন্ধের জন্য বুড়িগঙ্গা ব্রিজের উপর দিয়ে হাঁটা যেত না। আমি ওই এলাকার মানুষ, আমি এটা খুব ভালো করে জানি। আপনি এখন গিয়ে দেখবেন ওখানে মাছে ধরে, এখন মাছও পাওয়া যায়। এইখানে সূর্যের আলো, অক্সিজেনের উপস্থিতি এবং ব্যাকটেরিয়ার উপস্থিতিতে বাকি ময়লা অংশটা একেবারে হয়ে যাবে। তারপর হচ্ছে ওই পানি সরাসরি আপনার মাঠে ঘাটে ব্যবহার করা যাবে। একটু ছাড়েন। এটা গেল এই ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা পর্যায়। এর আরো একটা পর্যায়ে আছে যেটা দুটো ভাগে বিভক্ত। আপনারা দেখেন একটা ড্রামটাকে করে কিছু কঠিন বর্জ্য আনা হয়েছে। এতক্ষণ আমরা তরল বর্জ্যের বিষয় দেখছি, এখন কঠিন বর্জ্যটা আমরা কি করব দেখেন। এখানে একটু পজ করেন। এটারে বলা হয় ওয়েস্ট সেপারেশন জোন। আমরা পৌরসভা থেকে বা ইউনিয়ন থেকে যেখান থেকেই হোক, ময়লা যেটা কঠিন বর্জ্য যেটা তরল নয়, কঠিন বর্জ্য কি কি হইতে পারে? আমি যে রান্নাঘরে তরকারি কাটলাম, তরকারির যে উচ্ছিষ্ট সেটা হইতে পারে। আমার একটা পুরানো ফার্নিচার আছে, সেটা আমি ফেলে দিচ্ছি, সেটা হইতে পারে। পুরানো কাপড়, সেটা হইতে পারে। পুরানো কাগজ হইতে পারে। এখন এর মধ্যে কিন্তু দুইটা প্রকার আছে, একটা পচনশীল, একটা অপচনশীল। প্লাস্টিক অপচনশীল, ইলেকট্রিকটাও অপচনশীল। এর মধ্যে কিছু আছে যে এগুলো আমি আলাদা করে বাজারে বিক্রি করে দিতে পারবো রিসাইকেল ম্যাটেরিয়াল হিসাবে। আর কিছু আছে যেটা আমার ক্ষতিকারক, আমি বাজারে বিক্রি করতে পারবো না, কিন্তু আবার সেটা পচনশীল নয়। সেটা কি করব, এইটার পরে দেখানো হবে। এখানে দেখানো হচ্ছে, এখানে আমি আলাদা করব কোনটা পচনশীল, কোনটা অপচনশীল, কোনটা আমি রিসাইকেল হিসেবে বিক্রি করে দিতে পারবো। যেমন প্লাস্টিক, প্লাস্টিক দিয়ে আবারও প্লাস্টিক তৈরি করা যায়। কাপড় দিয়ে আবারও কাপড় তৈরি করা যায়। কাগজ দিয়ে আবার কাগজ তৈরি করা যায়। এইগুলো আলাদা করে আমরা হচ্ছে ভাঙারির দোকানে সোজা বাংলায় দিয়ে দিব, ওটা থেকে গন্ধ আসবে না। কিন্তু বাকি যেটা থাকবে এটার মধ্যে দুইটা একটা অংশ আছে। এখানে দেখবেন একটু চালান, তাহলে এখানে এটা আলাদা করা হবে। এখানে দুটো শব্দ আসবে। হ্যাঁ, একটু পজ করেন। দেখেন এখানে বলা আছে নন কম্বাস্টেবল এবং কম্বাস্টেবল। কম্বাস্টেবল শব্দটার অর্থ হইলো দাহ্য, আর নন কম্বাস্টেবল মানে হলো অদাহ্য। মানে একটা পোড়ানো যায়, একটা পোড়ানো যায় না। এই দুইটা এখানে আলোচনা করা হবে। যেটা পোড়ানো যায় না সেটা আসলে হয় পচনশীল। ওই পচনশীলটা দিয়ে আমরা কম্পোস্ট সার তৈরি করব। আর যেটা মানে পোড়ানো যায়
সেটা আলাদা করে আমরা আলাদা দিকে নিয়ে যাব। এরপর দেখানো হবে যে এটা কম্পোস্টটা কিভাবে তৈরি হচ্ছে। একটু চালান। এটা হলো কম্পোস্ট বেড। এখানে পচনশীল দ্রব্যগুলো রেখে এর মধ্যে কেঁচো ছেড়ে দেওয়া হবে। আমরা যেটা এই এলাকায় বলি কেচ্চা, কেঁচো ছেড়ে দিলে ওরা এটা খাবে, তখন এটার পচার সুযোগ পাবে না, তখন এটা গন্ধ হবে না, এটা হয়ে যাবে সার। একটু পজ করে। আচ্ছা, এখানে একটু কয়েকটা কথা বলি। এই বেডগুলোর মধ্যে ওই দেখেন ট্রাক্টর দিয়ে ধীরে ধীরে ময়লাটা যেটা পচনশীল এটার মধ্যে ফেলা হবে এবং এর মধ্যে কেঁচো ছেড়ে দেওয়া হবে। কেঁচো যখন এটা উলট পালট করবে খাবে, তখন এটা পচার সুযোগ পাবে না, এটা হয়ে যাবে সার। এই সার গুণ আমাদের রাসায়নিক সার চেয়ে অনেক বেশি। রাসায়নিক সার একটা নির্দিষ্ট পরিমাণ, মানে একটা নির্দিষ্ট আপনার পুষ্টি দিবে। আপনি যদি ইউরিয়া সার দেন, ওইখানে নাইট্রোজেন পাবে আর কিছু পাবে না আমার গাছ। আপনি যদি এখানে পটাশিয়াম, যেটা লাল সার দেন, শুধু পটাশিয়াম পাচ্ছে, অন্য উপাদান সে পাচ্ছে না। কিন্তু একটা গাছ বড় হওয়ার জন্য অন্তত 16টা উপাদান দরকার, আমার বাকি উপাদান কোত্থেকে আসবে? কম্পোস্ট সার হলে এমন সার যেটার মধ্যে সবগুলো উপাদান থাকে। আপনি যদি এটা ফসলে দেন, ওই মাটির গুণাগুণ সবচেয়ে ভালো বৃদ্ধি পাবে, রাসায়নিক সারও অত বৃদ্ধি পাবে না। রাসায়নিক বা সার ব্যবহার করতে করতে আমাদের জমির এমন অবস্থা হয়েছে, এখন তো মানে ফসল অর্ধেক ফলে না। এগুলো দিলে সেখান থেকে ভালো ফলন হবে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু এখানে আমার যেটা হবে, যখন আমি কেঁচো কম্পোস্ট তৈরি করব বা অ্যারোবিক কম্পোস্ট তৈরি করবো, অ্যারোবিক কম্পোস্ট কি, বেডের মধ্যে দিয়ে বেডের মুখটা আমি বন্ধ করে দেবো যাতে এর মধ্যে অক্সিজেন না যায়। এখন আমি কোন ধরনের করবো সেটা পরে। কম্পোস্ট করলে এটা থেকে গন্ধ আসবে না, তাইলে আশেপাশে যারা থাকে তাদের এটা দিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এটা হয়ে যাবে একটা সার। এরপর একটু চালু কর। একটু কষ্ট করেন। দেখেন এখানে একটা শব্দ উঠছিল, স্ক্রিনিং। স্ক্রিনিংটা কেন করতে হয়? যখন আমার কম্পোস্টটা মোটামুটি তৈরি হয়ে যায়, সেখানে স্ক্রিনিং করে আমার কেঁচোটা আলাদা করা হয় আর সারটা আলাদা করে ওইটা আলাদা প্রক্রিয়া চলে যায়, আর কেঁচোগুলো আমি আবার বেডের মধ্যে ছেড়ে দেবো যাতে পরবর্তী ময়লা যেটা আসবে সেটা খাইতে পারে। একটু স্যার। এই চেম্বারে এসে আমার যে এই যে কম্পোস্ট এখানে স্তূপ করে আমরা জমা করব, করার পরে এখান থেকে ব্যাগের আকারে, নির্দিষ্ট ওজনে ব্যাগের আকারে তৈরি করে এরপরে এটা আমরা কৃষকের কাছে খুবই সুলভ মূল্য হয়তো দিয়ে দিব। এতে করে আমাদের যে প্ল্যান্ট, এই প্ল্যান্টের একটা খরচ উঠে আসবে এবং এটার আধুনিকায়ন করা সম্ভব হবে, এটা ঠিকঠাক ভাবে চলতেও পারবে। আমি একটা করে দিলাম একটা প্ল্যান্ট পৌরসভার কাছে, পরে এটা মেনটেন্স করার কোনো টাকা নাই, তখন কি হবে? এটা ঠিকভাবে চলবে না। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা একটা বড় সুবিধা। একটু ঠিক করে। এরপর আমরা যাবো থার্ড ফেজে। যেগুলো আমাদের দাহ্য ছিল, পচনশীল ছিল না, সেগুলো আমরা কি করব? সেটা আমরা এই শেডের মধ্যে দিব। ভালো করে খেয়াল করে, আমাদের এগুলো সব শেডের মধ্যে হচ্ছে। এগুলো আমরা উন্মুক্ত ভাবে কিন্তু আমরা কিছুই রাখছি না, সব আমাদের শেডের মধ্যে থাকছে, চার দেয়ালের ভিতরে থাকছে। সুতরাং ওইখানে আমরা যাই কার্যক্রম করবো এটা বাইরে থেকে দেখা যাবে না, অস্বস্তিকর দেখাবে না, ধুলাবালি তো যাবেই না, গন্ধ তো যাবেই না। সুতরাং যারা আমরা আতঙ্কে আছি যে এখানে বুঝি নিয়ে আমার ময়লাটা ফেলে আসবে, নিজে নিজে পচবে, আমরা আশেপাশে থাকতে পারবো না, বিষয়টা এরকম নয়। এইরকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, হ্যাঁ। আর এগুলো গ্লাস দিয়ে ঘিরে দেওয়া হবে, যার কারণে ভিতরের থেকে আপনার কোনো গন্ধ বা কোনো কিছু এখান থেকে আসতে পারবে না। একটু ছাড়েন, একটু ছাড়েন। এই যে দেখেন, এটা যে এই যে একটা চিত্র দেখা যাচ্ছে, এটা হইলো একটা ইনসাইরেশন, মানে এটার মধ্যে আমরা যে দাহ্য পদার্থগুলো এগুলো এখানে আমরা পোড়াবো যাতে এটা পরিবেশের জন্য খারাপ পর্যায়ে যাইতে না পারে। এখানে যে প্রথম বড় চেম্বারটা দেখতেছেন, এটার মধ্যে আমরা দাহ্য পদার্থটা দিব, দিয়ে এটা এমন ভাবে পোড়াবো, একটু ছাড়েন তাহলে বোঝা যাবে। এই যে এটার মধ্যে একটা ফিল্টার আছে, এই ফিল্টারের কারণে কোনো ধরনের ধোঁয়া বা ধুলাকালি যাবে না। এই আমরা ময়লাটা দিলাম, পোড়াইলাম, একটা ফিল্টার দেখতে পাচ্ছেন, এখানে ফিল্টারিং হবে, ছাঁকনি দিয়ে এটা ফিল্টারিং হওয়ার কারণে এটার যে ধোঁয়া, এটার সাথে যে ধুলাবালি, এটা যে কালি, সেটা বাইরে আসবে না। তো সেটাই যদি আমার বাইরে না আসে, তাহলে গন্ধ আসবে কিভাবে? গন্ধ আসবে না, আপনার বাড়ির আশেপাশে ধুলাও জমবে না, আর হচ্ছে কালিও পড়বে না। এরপরে বড় একটা চিমনি দিয়ে আমরা যথেষ্ট উচ্চতায়, আমরা যদি ইউনিয়নে থাকি, আমাদের আত্মীয় স্বজন হইলেও কিন্তু পরিষেবায় আছে, ওনাদের এই ময়লা আবর্জনা আমরা কি করব?
এইভাবে কি কোনো জায়গায় নিয়ে ফেলে দেবো? বন্ধ হবে? এই দিক দিয়ে আসা যাওয়া করতে গেলে এই উপজেলার কে অস্বস্তিতে পড়েন না বলেন? আপনি পৌরসভায় থাকেন, আপনি ইউনিয়নে থাকেন, যেখানেই থাকেন, আপনি যখন ফেনী যান অথবা ফেনী থেকে আসেন, আপনি একটা অস্বস্তির মধ্যে থাকেন। কারণ হচ্ছে এটা অনিয়ন্ত্রিত ভাবে, অপরিকল্পিত ভাবে কোথাও না কোথাও ফেলা হয়েছে। তো এটা পচতেছে, এটা তো কোনো ট্রিটমেন্ট হইলো না, যার কারণে এটা পচতেই থাকে, গন্ধ বইতেই থাকে, এখান থেকে মশা মাছি তৈরি হয়, এখান থেকে কিছু প্রাণীর এখানে আড্ডাখানা হয়, যে এখান থেকে কিছু রোগ জীবাণু হয়, যেটা আমরা বলি ভেক্টর বর্ন ডিজিজ, যেগুলো হচ্ছে কোনো না কোনো প্রাণীর মাধ্যমে ছড়ায়। যেমন ইঁদুরের মাধ্যমে প্লেগ ছড়াবে, মশার মাধ্যমে ডেঙ্গু ছড়াবে। তো ডেঙ্গু ছড়াইলে কি শুধু মাতুবিয়া এলাকার লোকেরই ধরবে? ধরলে উপজেলা সবাইই ধরতে পারে যদি আমার কোনো কারণে এডিস মেজার জন্ম হয়। তাহলে আমাদের বুদ্ধিমানের কাজ হবে, আমরা যদি একটা ট্রিটমেন্ট প্ল্যান করি, আর এই ময়লাগুলো যদি এই নিয়মতান্ত্রিক ভাবে যদি আমরা সারে রূপান্তরিত করি, তাহলে যেটা ছিল আমার আবর্জনা সেটা হয়ে গেল আমার সম্পদ, সেটা আমি ব্যবহার করতে পারলাম, আমার পরিবেশ ভালো থাকলো, আমিও আর দুর্গন্ধ আমার নাকে আসলো না, দেখতেও খারাপ লাগলো না। অনেকের মধ্যে এটা একটা আতঙ্ক থাকতে পারে বা একটা প্যানিক থাকতে পারে, না জানার কারণে, যে ওইখানে বুঝি ময়লা ফেললে দুর্গন্ধ হবে, কেউ বুঝি দেখবে না। এটার জন্য যথেষ্ট জনবল প্রকল্প থেকে দেওয়া আছে এবং প্রশিক্ষণ প্রাপ্ত থাকবে। পৌরসভাতে আপনারা যদি যান, অনেকগুলো মেশিনারি সেখানে দেওয়া আছে। ভ্যাকুয়াম ট্রাক যেটা আপনারা দেখছেন, অলরেডি আপনি এখনই পৌরসভায় যাবেন, ভ্যাকুয়াম ট্রাক ওখানে আছে, ওইখানে এক্সকাভেটর চলে আসছে। আপনারা দেখছেন অনেকগুলো গাড়ি আসছে এই ময়লাগুলো সংগ্রহ করার জন্য। আমরা পুরো দমে রেডি আছি, এমন না যে এই প্ল্যান্ট হবে, কার্যক্রম শুরু হবে না, নোংরা হবে, কিছুই হবে না। যদি আপনারা সহযোগিতা করেন, আমরা যদি সুন্দরভাবে এই প্ল্যান্টটা চালাইতে পারি, গন্ধ তো হবেই না, আমাদের এই বর্জ্যটা আমাদের একটা সম্পদে পরিণত হবে, সার হইলে এটা আমরা ব্যবহারও করতে পারবো। ভবিষ্যতে যদি আমাদের প্রয়োজন পড়ে এই প্ল্যান্ট সম্প্রসারণ করে আমরা আরো মানুষকে সেবা দিতে পারবো। এতে করে আমাদের অর্থনৈতিক অবস্থাও ভালো হবে, আমাদের স্বাস্থ্য যে ঝুঁকি সেটাও হ্রাস হবে, আমরা ভালো থাকবো। তা আমরা আশা রাখবো আপনারা এটাতে উদ্বুদ্ধ হবেন, পজিটিভ মাইন্ড নিয়ে আগাবেন, সহযোগিতা করবেন আমাদের। দেখেন আমরা এখানে যারা বসে আছি, একজনের বাড়িও দাগন ভুইয়া না, কিন্তু দাগন ভুইয়াবাসী কেমন ভালো থাকবে এই চিন্তা আমরা করতেছি। আপনাদের বাড়ি কিন্তু এই দাগন ভুইয়াতে, আপনারাও যদি আমাদের মতো করে একটু চিন্তা করেন, একটু সহযোগিতা করেন, দাগন ভুইয়াকে একদিন হয়তো আমরা চলে যাবো, যাওয়ার সময় বলে যেতে পারবো যে দাগন ভুইয়ার একটু ভালো রেখে যেতে পারছি। এই আশা আমি রাখলাম।